তো আজকে আমরা কথা বলবো তরঙ্গ চ্যাপ্টার থেকে। তো আমরা প্রথমে দেখব তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ। আমরা যদি খেয়াল করি, মাধ্যমের প্রয়োজন আছে এবং মাধ্যমের প্রয়োজন নেই, এর ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার। যে সকল তরঙ্গের জন্য তোমার সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় সেগুলাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আর যে সকল তরঙ্গের তোমার সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই সেগুলা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, যান্ত্রিক তরঙ্গের উদাহরণ কি দিতে পারি আমরা? যান্ত্রিক তরঙ্গের উদাহরণ হলো শব্দ। শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে? শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। এটা কিভাবে আমরা বুঝবো? তোমরা খেয়াল করো, তুমি একটা কথা বলতেছে এখানে, এই কথাটা তোমার বন্ধুর কানে পৌঁছাইতেছে। এর কারণ কি? এখানে মাধ্যম হিসেবে বায়ুমণ্ডল আছে। আর তুমি যদি খেয়াল করো যে চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নাই, চাঁদে যাওয়ার পরে দুজন ব্যক্তি কথা বললে তারা কিন্তু একজন আরেকজনের কথা শুনতে পারে না। এর কারণ কি? ওখানে বায়ুমণ্ডল নাই, কোনো মাধ্যম নাই, সো এখানে শব্দ তরঙ্গটা প্রবাহিত হইতেছে না। এই কারণেই তোমার শব্দ হলো তোমার একটা যান্ত্রিক তরঙ্গ। আর যেই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই সেটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ হলো আলো। আলো তোমার কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। ওকে, এটা গেল। এখন দেখো, তরঙ্গের সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ বলে অনেকে, আর একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ বা আট তরঙ্গ বলে অনেকে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে উদাহরণগুলা, যে কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর কোনটা অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, তো এই টাইপের উদাহরণগুলোর জন্য আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। যে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হলো শব্দ তরঙ্গ এবং স্প্রিং এর তরঙ্গ। এই দুইটা বাদে পৃথিবীতে যত ধরনের তরঙ্গ আছে সবগুলাই তোমার অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, যেমন তুমি মনে করতে পারো অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ পানির ঢেউ, আলো, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয় না বা পোলারাইজেশন হয় না, এবং অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে পোলারাইজেশন হয়। এবং আমরা তোমাকে বলছিলাম আগে যে এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ হলো যে দিকের উপর ভিত্তি করে তরঙ্গ সঞ্চালনের দিক। মাধ্যমের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক যদি একই দিকে হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর মাধ্যমের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক যদি লম্বভাবে হয়, তাহলে সেটা হলো আর বা অনুপ্রস্থ তরঙ্গ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এমডি জাকির, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তামিমা তুবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে, আশা করি তোমরা অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ এবং আর তরঙ্গে তোমরা বুঝতে পারছো যে একটা তোমার তরঙ্গ সঞ্চালনের দিক মাধ্যমের দিকের সাথে 0 ডিগ্রি, আরেকটা হলো তরঙ্গ সঞ্চালনের দিক মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি। দেখো, খেয়াল করো, এই যে আর তরঙ্গের ক্ষেত্রে চিত্রটা হয় এইরকম, যে দেখো তোমার তরঙ্গ সঞ্চালিত হয়, যে তোমার মনে করো যে এই যে দেখো
এরকম এই কণাটা এখানে ওঠে, এইখানের কণাটা এইখানে ওঠে, এইখানের কণাটা এইখানে ওঠে, ঠিক আছে? এইভাবে আবার যখন তোমার বিপরীত পাশে আসে তখন এই সেম কণাটাই নিচের দিকে নামে, এরকম করতে করতে, ঠিক আছে? প্রতিটা কণা এইভাবে তোমার সামনের দিকে যায়। তো খেয়াল করো, তোমার মাধ্যমের দিকটা হয়েছে এদিকে, ঠিক আছে, আর তরঙ্গ সঞ্চালনের দিক হইতেছে এদিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? এই জন্য এটা বলা হয় আর প্রস্থ বা অনুপ্রস্থ তরঙ্গ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো এখন আমরা একটা প্রশ্ন দেখি যে আহ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে আসা একটা প্রশ্ন ছিল। এখানে প্রশ্নটাতে তোমাকে বলছে যে কোনটি দ্বারা কোনটি দ্বারা আলোর আর তরঙ্গ ধর্ম প্রমাণিত হয়। আচ্ছা দেখো, তোমাকে আমি উপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছিলাম যে আর তরঙ্গের ক্ষেত্রে সমাবর্তন হয় এবং অনুদৈর্ঘ্য বা দিগল তরঙ্গের ক্ষেত্রে সমাবর্তন হয় না। আর আর তরঙ্গের উদাহরণে ছিল আলো, ঠিক আছে? তার মানে তুমি এখানে বুঝতেই পারতেছো যে সমাবর্তন দ্বারাই আলো যে একটা আর তরঙ্গ, এটা এই আলোর আর তরঙ্গ ধর্ম সমাবর্তন দ্বারা প্রমাণিত হয়। আই থিঙ্ক তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। তোমরা এখন যারা জয়েন করছো, তোমরা কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। পরিবর্তন হয় না। আর আর্তরঙ্গের উদাহরণ। ওকে, এখন দেখো আমরা শব্দের বেগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। শব্দের বেগ, শব্দের বেগের কিছু নির্ভরশীলতা আছে। আমরা যদি খেয়াল করি এই সম্পর্কটার দিকে তাকাও, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি বাই রো, ঠিক আছে? অর্থাৎ শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে তাহলে তাপমাত্রা বাড়ালে তোমার শব্দের বেগ বাড়ে এবং তাপমাত্রা কমালে শব্দের বেগ কমে। আবার ঘনত্বের ক্ষেত্রে ঘনত্ব যদি তুমি বাড়াও শব্দের বেগ কমবে, আর ঘনত্ব কমালে শব্দের বেগ বাড়বে। এটা এই টপিক থেকে ছোট ছোট এমসিকিউ তোমাদের এডমিশন টেস্টে আসতেই পারে। আচ্ছা, তুকি জয়েন হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া জান্নাত আছে আমাদের সাথে। আচ্ছা দেখো, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল টাইপে চলে যাই। সেটা হলো, তোমার এখানে একটা প্রশ্ন আছে যে, সরি প্রশ্ন না, একটা সূত্র লেখা আছে যে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস 0.61 ইন্টু টি। এখানে তোমার শব্দের বেগ থেকে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো। তো খেয়াল করো, তোমাকে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা বলে দেয় যে এত তাপমাত্রায় শব্দের বেগ কত, ঠিক আছে? তো এটা তুমি কিভাবে বের করবা? দেখো, এখানে টি মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ ভি নট প্লাস 0.61 ইন্টু টি। ওকে, তো এখানে দেখো, ভি নট কি? ভি নট হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। সেটা তোমার প্রশ্নে হয় দেওয়া থাকবে, দেওয়া না থাকলে ধরে নিবা যে 332 মিটার পার সেকেন্ড। এর সাথে তোমার 0.61 ইন্টু তাপমাত্রা যেটা, এই তাপমাত্রাটা গুণ করতে হবে। তো দেখো, এখান থেকে আমি একটা তোমাদের জন্য প্রশ্ন রাখছি যে জাস্ট সিম্পল প্রশ্ন, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, ঠিক আছে? তার মানে আমি যদি এখন এটা লিখি যে ভি 30 ডিগ্রি ইকুয়াল টু ভি নট প্লাস 0.61 ইন্টু এই যে টি, টি এর মান কত? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কিন্তু তোমরা আবার কেলভিনে কনভার্ট করতে যেও না, এখানে 30 কে তুমি 30 রাখবা। ওকে, তো ভি নট দেখো তোমার ছিল 332 প্লাস, আমি যদি 30 কে 0.61 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে 18.3। ওকে, তাহলে আমাদের দেখো ফাইনালি অ্যান্সার কি আসে, 350.3 মিটার পার সেকেন্ড। ওকে, এটাই হলো আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবা যে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। সেই রকম করে হিসাব করলে যে তোমার মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি হলো, তো বৃদ্ধি পাইলো কতটুকু? 0.61 ইন্টু 30, এতটুকু বৃদ্ধি পাইছে। তো তোমাকে চাইছে শব্দের বেগ কত হয়েছে, তাহলে তার সাথে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা যদি তুমি যোগ করে দাও, তাহলে তোমার এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তুমি নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, সাফিয়া জান্নাত, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সটের দিকে যাই।
খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে যে বিদ্যুৎ চমকের 6 সেকেন্ড পর বজ্রধ্বনি শোনা গেল, ঠিক আছে, বায়ুর গড় তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বিদ্যুৎ চমকের স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ মানে পৃথিবী থেকে তোমার বিদ্যুৎ যেখানে চমকাইছে বায়ুমণ্ডল বা মেঘের আকাশের যেখানে, ওখান থেকে পৃথিবীর দূরত্বটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আলোর বেগ বেশি না শব্দের বেগ বেশি। অবশ্যই মনে রাখবা যে আলোর বেগ বেশি। আলোর বেগ তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, হিউজ। ঠিক আছে, তো আলো আমরা সাথে সাথেই দেখে ফেলি, কিন্তু শব্দটা একটু পরে আসে। ঠিক আছে, এই শব্দের যে বেগ, এই শব্দের বেগের মাধ্যমে আমরা দূরত্বটা নির্ণয় করতে পারবো। আর আমরা একটা জিনিস মনে রাখবো, একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে তোমার শব্দ সমবেগে চলে। ঠিক আছে, শব্দ সমবেগে চলে, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তো এখন খেয়াল করো, তুমি 6 সেকেন্ড পর শব্দটা শুনছো, আমরা সমবেগের সূত্র কি জানি? S = VT, তাই না? তার মানে কি, দেখো তোমার চাইছে কি বিদ্যুৎ চমকের স্থানের দূরত্ব, অর্থাৎ তোমার এস বের করা লাগবে। এখন তোমার ভি লাগবে আর টি লাগবে, তাই না? এখন দেখো যে তোমাকে ভি বের করা লাগবে। এখন শব্দের বেগ কিন্তু দেখো তোমার ডাইরেক্ট সরাসরি শব্দের বেগ বলে দেনে, তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াসের বেগ দিছে আর তোমাকে তাপমাত্রা বলে দিছে। তো আমরা ভি কিভাবে বের করবো, আগের ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো আমরা কিভাবে ভি বের করি। দেখো, ভি বের করার জন্য আমরা কি জানি? V0 + 0.61 ইন্টু টি, এটা টি তাপমাত্রা। তাহলে আমার এখানে ছিল কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস না? আর 0 ডিগ্রি সেলসিয়াসে বেগ ছিল 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে 332 প্লাস 0.61 ইন্টু, এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে বলছে? দেখো, বায়ুর গড় তাপমাত্রা বলছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে 25। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের অ্যান্সার কত আসে। T 47.25 মিটার পার সেকেন্ড। এখন আমরা ভি এর মান বের করে ফেলছি। আর টি এর মান তোমাকে কত বলে দিছিল প্রশ্নে? টি এর মান দেখো তোমাকে বলছিল 6 সেকেন্ড পর তুমি বজ্রধ্বনি শুনতে পাও, তাহলে টি এর মান হলো 6 সেকেন্ড। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে দূরত্বটা বের করি, টি টি ইন্টু টি, তাই না? তাহলে এখান থেকে T 47.25 ইন্টু 6, দেখো এটা হলো তোমার এস এর মানটা আসে 2083.5 মিটার, এবং এটাই হলো আমাদের দূরত্ব। কোন দূরত্ব? এই যে দেখো, বিদ্যুৎ চমকের স্থান থেকে পৃথিবীর দূরত্ব। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এমডি জাকির ক্লিয়ার ভাইয়া, উর্মি রহমান অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ক্লাস করো আর তোমাদের বন্ধুদেরকে কাইন্ডলি মেনশন করে জানিয়ে দিও যে এখানে তরঙ্গ চ্যাপ্টারের ক্লাস নেওয়া হচ্ছে। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? হ্যাঁ, সাফিয়া জান্নাত অ্যান্সার দিছে 2083.5। হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সার। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা কাইন্ডলি বলিও। তোমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হও তাহলে আমি নেক্সটে যাই। নেক্সটে আরেকটা শর্টকাট নিয়ে আমরা কথা বলবো। এই শর্টকাটটাও তোমাদের জন্য পরীক্ষায় খুবই টাইম সেভিং একটা শর্টকাট হবে। দেখো, এখানে তোমাকে যদি কখনো পরীক্ষায় বলে যে কত তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এন গুণ, অথবা প্রমাণ তাপমাত্রার এন গুণ। প্রমাণ তাপমাত্রা মানে তোমার আহ ওইটা হলো তোমার 25 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা না, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এন গুণ হয়। ঠিক আছে, তো খেয়াল করো, এরকম প্রশ্ন যদি তুমি পরীক্ষায় দেখো, সেটার সূত্র হলো n² - 1 × 273, এবং অ্যান্সারটা অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে। মনে রাখবা, এটা কিন্তু তোমার কেলভিনে না, ডিগ্রি সেলসিয়াসে। তো দেখো, এখানে একটা প্রশ্ন আছে যেটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9-10 সেশনে একবার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 7-8 সেশনে একবার আসছে, যে কত তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসের 3 গুণ। ওকে, এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো, এখানে তোমার এন এর মান কত বলে দিছে, খেয়াল করো। n = আমাদের 3। তাহলে এখন আমরা কি বেগটা ইজিলি, তাপমাত্রাটা ইজিলি বের করতে পারবো না, যে T = n² - 1 × 273 ডিগ্রি, তাই না? তো n² মানে কি, 3² মানে 9 - 1, অর্থাৎ 8 × 273 ডিগ্রি, তাই না? তাহলে কত আসে?
2184 ডিগ্রি। ওকে, 2184 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার এটা কিন্তু অবশ্যই সেলসিয়াসে অ্যান্সার আসবে। এখন তোমাকে যদি অপশনে তুমি এই অপশনটা না পাও, যে কেলভিনে তোমার অপশন আছে, তাহলে 2184 থেকে তুমি 273 মাইনাস করে দিবা, যেটা আসবে সেটাই তোমার কেলভিনে অ্যান্সার আসবে। ওকে, আশা করি এটাও তোমরা ক্লিয়ার হয়েছে। সাফিয়া জান্নাত 2184, হ্যাঁ তোমার অ্যান্সার সঠিক। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই তাহলে, নাকি? আচ্ছা দেখো, এখানে আমাদের ঢাবি 18-19 সেশনে আসা একটা প্রশ্ন আছে। দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম রিসেন্ট 18-19 সেশনে আসা প্রশ্ন। উৎস হতে ধ্বনিত শব্দ একজন লোক 5 সেকেন্ড পর এবং অন্যজন লোক 6 সেকেন্ড পর শুনতে পেলেন। দুইজন ব্যক্তির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো তোমাকে প্রথম একটা সর্বোচ্চ দূরত্ব, একটা সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ দুইটা দূরত্ব নির্ণয় করতে হবে। তোমাকে এখানে অপশনগুলো দেওয়া আছে। দেখো, এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি। এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো, এই যে খেয়াল করো, আমরা যখন সর্বোচ্চ দূরত্ব নিয়ে কাজ করব, ঠিক আছে, সর্বোচ্চ দূরত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের লোকগুলা কিভাবে থাকতে পারে। হয় উৎসের এক পাশে থাকতে পারে দুইজন লোক, অথবা উৎস থেকে মানে উৎস থেকে দুইজন দুই পাশে। যখন লোক দুইজন উৎসের একই পাশে থাকবে, তখন তোমার সর্বনিম্ন দূরত্বটা পাবা তাদের মধ্যবর্তী। এই যে দেখো, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে দেখো, প্রথম লোক দ্বিতীয় লোক, আর এটা যদি আমাদের উৎস হয়, তাহলে দেখো এই লোক এবং এই লোক উৎসের একই পাশে আছে, তো আমাদের এখানে সর্বনিম্ন দূরত্বটা পাওয়া যাবে। আর উৎস থেকে যখন দুইজন লোক দুই পাশে থাকবে, সেই ক্ষেত্রে দেখো তখন আমাদের এদের মধ্যবর্তী, এই যে দেখো, এই যে এই পুরা ডিস্টেন্সটা এদের মধ্যবর্তী মোট দূরত্ব। ঠিক আছে, তো তোমাকে সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্বটাই প্রশ্নে জানতে চাইছে। খেয়াল করো ডাটাগুলো কি কি দেওয়া আছে। তোমাকে বলছে যে একজন লোক 5 সেকেন্ড পর এবং অন্যজন লোক 6 সেকেন্ড পর শুনতে পেল। আচ্ছা, তোমাকে বলছে যে সর্বোচ্চ, আচ্ছা প্রথমে আমরা দেখো সর্বোচ্চ দূরত্ব নিয়ে কাজ করি। খেয়াল করো, মনে করো তোমার প্রথম লোক 5 সেকেন্ড পর শুনতে পাইলো, ঠিক আছে, তো এতটুক দূরত্ব কত হবে? এই যে এই উৎস থেকে প্রথম লোকের দূরত্ব দেখো, আমরা জানি শব্দ সমবেগে চলে, তো এস ইকুয়াল টু ভিটি, তাই না? ঠিক আছে, তো দেখো এস ইকুয়াল টু ভিটি। এখন দেখো, তোমার এখানে কিন্তু ভি এর মান দেওয়া নাই, তাই না? তো ভি এর মান যদি দেওয়া না থাকে, আমি তোমাদের বলছিলাম যে ভি এর মান যদি দেওয়া না থাকে, তাহলে আমরা এটা অ্যাজিউম করে নিব যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা তোমার বায়ুতে যে 332 মিটার পার সেকেন্ড, এটা তোমার ভি এর মান ধরে নিবা। ওকে, তাহলে দেখো ভি এর মান যদি আমাদের এখানে 332 হয়, আর টি এর মান, প্রথম লোকটা কত সেকেন্ড পর শুনতে পাইছে? প্রথম লোকটা 5 সেকেন্ড পর শুনতে পাইছে, তাই না? তাহলে 5। ওকে, এই হলো আমাদের একটা দূরত্ব। আবার উৎস থেকে দ্বিতীয় লোকের দূরত্ব কত? দ্বিতীয় লোকের যদি আমাদের বেগের মান তো সমান শব্দের সব, তাহলে 332 ইন্টু দ্বিতীয় লোক শুনতে পাইছে কত সেকেন্ড পরে? দ্বিতীয় লোক 6 সেকেন্ড পর শুনতে পাইছে। দেখো, তাহলে এই দুইটা দূরত্বকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আসে, আচ্ছা ওয়েট এ মিনিট একটু। আচ্ছা, আমি কোশ্চেনে একটা ডাটা মিসিং ছিল, সেটা হলো তোমার এখানে প্রশ্নে দেওয়া ছিল শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সরি, তোমার এখানে এই জন্য তোমার অপশনটা মিলে নেই। তোমার এখানে ঢাবির প্রশ্নটা শব্দের বেগ তোমার বলে দেওয়া ছিল যে 300 মিটার পার সেকেন্ড। আমি এই ডাটাটা লিখতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, 300 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বেগের মানগুলো একটু চেঞ্জ হবে। দেখো, এখানে তোমার 300 এবং এখানেও তোমার 300, ঠিক আছে। এখন তুমি দেখো,
দেখো এখানে তোমার টোটাল দূরত্বটা আসে দুইটা, যদি তুমি দূরত্ব যোগ করো, যে এই দূরত্বটা যোগ এই দূরত্বটা যোগ করলে আসে 3300 মিটার একদম। আর এখন খেয়াল করো, এটা হলো আমাদের সর্বোচ্চ দূরত্বটা আমরা বের করলাম। 3300 মিটারকে আমরা কি লিখতে পারি? 3.3 কিলোমিটার। ওকে, আচ্ছা এখন সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে খেয়াল করো, যে তোমার এখানে তোমার বোঝার জিনিস আছে যে দুজন ব্যক্তি একই পাশে থাকলে শব্দটা কিভাবে যাবে। দেখো একজন লোক 5 সেকেন্ড পর শুনছে এবং অন্যজন লোক 6 সেকেন্ড পর। ঠিক আছে, মনে করো তোমার প্রথম লোকের কাছে এতটুক, প্রথম লোকের কাছে গেল তোমার 5 সেকেন্ড পর, আর দ্বিতীয় লোকের কাছে গেল তোমার 6 সেকেন্ড পর, তাই না? মানে এই যে প্রথম লোকের কাছে 5 সেকেন্ড এবং দ্বিতীয় লোকের কাছে 6 সেকেন্ড পর পৌঁছালো, তাহলে প্রথম লোক থেকে দ্বিতীয় লোকের কাছে যাইতে টি এর পরিমাণটা কত? 1 সেকেন্ড না? তাহলে দেখো এখন এদের মধ্যবর্তী দূরত্ব আমরা কত পাবো। দেখো আমাদের এখানে তোমার এখন ডি ইকুয়াল টু, আমরা যদি ভিটি লিখি, ভি এর মান হলো 300 আর টি এর মান 1 সেকেন্ড, তাহলে আমাদের এখানে এদের মধ্যবর্তী দূরত্বটা, সর্বনিম্ন দূরত্বটা আসে 300 মিটার। আর এটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, এটা হলো 0.3 কিলোমিটার। ওকে, এখন আমরা একটা অপশনের দিকে যাই। খেয়াল করো যে এই যে দেখো ডি নাম্বার অপশনে সর্বোচ্চ দূরত্ব ছিল 3.3 কিলোমিটার আর সর্বনিম্ন দূরত্ব 0.3 কিলোমিটার, এবং এই ডি নাম্বারটাই হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। কোথাও যদি কারো ডাউট থাকে কাইন্ডলি বলো। শাওন আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া জান্নাত 3300, 0.3। হ্যাঁ, তোমার দুইটা অ্যান্সারই সঠিক হয়েছে। ওকে, তোমরা যারা যারা ক্লাসটি করতেছো তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আমরা নেক্সটে যাচ্ছি। এমডি জাকির, বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো এখন কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা অনেকের না বোঝার কারণে আমাদের অনেক মেদ, মানে অনেক জিনিস পরীক্ষায় আসলে অনেক জানা প্রশ্ন আমাদের মিস হয়ে যায়, ছোটখাটো জিনিস। আচ্ছা সাফিয়া জান্নাত, দিলাম তো মেনশন, সবাই খাইতেছে মেবি। আচ্ছা সমস্যা নাই, তোমার মেনশন দেওয়ার কাজ দিছো, বাকিরা তাদের ব্যাপার। ওকে, দেখো এখন আমরা কথা বলবো কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে। এগুলো হলো সুর, স্বর, সমমেল, উপসুর। এই জিনিসগুলা কি? খেয়াল করো, সুর কাকে বলে? তোমাকে যদি কখনো আসে যে সুর কাকে বলে, তোমার একটা কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে তোমার সুর বলা হয়। মনে করো তোমার একটা শব্দ উৎপন্ন করলা যার কম্পাঙ্ক 5 হার্জ, অনলি একটা কম্পাঙ্ক, এটাই তোমার হলো সুর। ঠিক আছে, আর স্বর কি জিনিস? একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলা হয়, অর্থাৎ একাধিক সুর মিলিত হয়ে যে শব্দটা গঠন করে তাকে স্বর বলা হয়। মনে করো তোমার একটা শব্দ আছে যেখানে তুমি 5 হার্জ, 10 হার্জ, 30 হার্জ, ঠিক আছে, তুমি তিনটা কম্পাঙ্ক মিলে একটা শব্দ তৈরি করলা। এই তিনটা কম্পাঙ্ক মিলে একটা শব্দ তৈরি করলে যে শব্দটা তৈরি হয় এটাকে বলা হয় স্বর। ওকে, এখন আমরা কথা বলবো যে আরো তিনটা টার্ম নিয়ে, সেটা হলো মূল সুর, উপসুর এবং সমমেল বা হারমোনিক। দেখো মূল সুর হলো তোমার একটা, আমি তোমাকে যেটা বললাম যে একাধিক কম্পাঙ্ক নিয়ে গঠিত শব্দ। মনে করো 5, 10 এবং 30, ঠিক আছে, তিনটা কম্পাঙ্ক নিয়ে তুমি শব্দ গঠন করলা। এখন এখানে যদি তোমাকে বলে মূল সুর কোনটা, দেখো সবচেয়ে কম কম্পাঙ্কের শব্দ যেটা, এটাকে তোমার বলা হয় মূল সুর। খেয়াল করে এখানে সবচেয়ে কম কম্পাঙ্ক কোনটা? 5 হার্টজ, তাহলে এখানে 5 হার্টজ হলো আমাদের মূল সুর, রাইট? উপসুর, দেখো মূল সুর বাদে বাকি সবগুলোই হলো উপসুর। খেয়াল করো এখানে মূল সুর যদি 5 হার্টজ হয়, বাকি আছে 10 হার্টজ, 30 হার্টজ, এই দুইটা হলো তোমার উপসুর। ক্লিয়ার? ওকে, এখন আরেকটা টার্ম আছে, সেটা হলো সমমেল বা হারমোনিক। দেখো সমমূল বা হারমোনিক হলো মূল সুরের সরল গুণিতক, অর্থাৎ মূল সুরের 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এরকম। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় সরল গুণিতক। খেয়াল করো এই 5 হার্জ যদি তোমার মূল সুর হয়, এই 10 হার্জ তোমার 5 হার্জের কত গুণ? দ্বিগুণ না? এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাইতেছো, ঠিক আছে, তার মানে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা তোমার একটা হারমোনিক। ঠিক আছে, সমমেল বা হারমোনিক।
কততম হারমোনিক এটা তোমার সাথে আমি পরে কথা বলতেছি। দেখো এখানে দেখো যে 30 হার্জ, এটাও কিন্তু তোমার 5 দ্বারা ভাগ যেতেছে, অর্থাৎ 5 6 30, এটাও তোমার একটা পূর্ণ সংখ্যা পাইতেছে, তার মানে এটাও কিন্তু একটা হারমোনিক। কিন্তু এখানে যদি মনে করো তোমার আরেকটা কম্পাঙ্ক থাকতো 32 হার্জ, 32 হার্জ আছে মনে করো, 32 হার্জটা কি তোমার 5 দিয়ে ভাগ গেলে একটা পূর্ণ সংখ্যা পাইতেছো? এটা কিন্তু পাইতেছো না। অর্থাৎ তোমার এখানে একটা ফ্র্যাকশন আসতেছে, তাহলে এটা কিন্তু আমাদের হারমোনিক বা সমমেল না। তার মানে কি বুঝলা, যে সকল হারমোনিক বা সমমেলী উপসুর, ঠিক আছে, এবং 32 কিন্তু একটা উপসুরের মধ্যেই পড়ে, কারণ মূল সুর বাদে অন্য সকল কম্পাঙ্ক উপসুর। আর এই উপসুরগুলোর মধ্যে যেগুলা মূল সুরের সরল গুণিতক সেগুলা হলো হারমোনিক। তো এখানে 10 আর 30 হলো 5-এর সরল গুণিতক, এই জন্য এই দুইটা হারমোনিক, কিন্তু 32 আমাদের হারমোনিক না। ঠিক আছে, আশা করি তোমরা এই টার্মগুলো ক্লিয়ার হইছো। এখন খেয়াল করো, আমার এখানে কিছু জিনিস আছে যে আহ, দেখো অনেক আমি অনেকগুলো কম্পাঙ্ক লিখে রাখছি, যে মনে করে এই কটা কম্পাঙ্ক মিলে তোমার একটা শব্দ গঠন করছো। কি কম্পাঙ্ক? 5 হার্জ, 6 হার্জ, 7 হার্জ, 10 হার্জ, 12, 15 এবং 20। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা বলো এখানে মূল সুর কোনটা হবে? এতক্ষণ তো তোমাদেরকে বুঝাইলাম যে মূল সুর কোনটা, বলো। তোমরা কাইন্ডলি কমেন্ট করে বলো এখানে মূল সুর কোনটা। সাফিয়া জান্নাত বলছে 5 হার্জ, উর্মি রহমান 5 হার্জ। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের দুইজনের অ্যান্সারই সঠিক। এখানে দেখো সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট, সরি সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা সেটাই হলো তোমার মূল সুর। তাহলে দেখো 5 হার্জ যেটা, এটা হলো আমাদের এখানে মূল সুর, রাইট? ওকে, একটা টার্ম গেল। এখন খেয়াল করো, আমি তোমাদের বলছিলাম কি, উপসুর। উপসুর গুলা কি কি দেখো, মূল সুর বাদে বাকি যত কম্পাঙ্ক আছে সব উপসুর, অর্থাৎ এই 6 থেকে শুরু করে 20 পর্যন্ত সবই হলো আমাদের উপসুর। ঠিক আছে, তো উপসুরগুলোর মধ্যে এখন আমাদের দেখো, উপসুরগুলোর মধ্যে আমাদের সবগুলা কি সমমেল বা হারমোনিক? আমাকে তোমরা একটু কমেন্ট করে বলো যে এখানে তোমার সমমেল বা হারমোনিক কোন কোনগুলা আছে। একটু আগে তোমাদেরকে আমি বলছি সমমেল বা হারমোনিক কিভাবে চিনবা। বলো এখানে যে সমমেল বা হারমোনিক কোন কোন কম্পাঙ্কগুলা তোমার এখানে। তোমরা কমেন্ট করে বলো এখানে সমমেল বা হারমোনিক কোনগুলা। সাফিয়া জান্নাত অ্যান্সার দিছো 10, 15, 20। আচ্ছা, আর কেউ কি অ্যান্সার দিবা? এমডি জাকির 10, 15, 20, তানিয়া নিতু 10, 15, 20। আচ্ছা, তোমাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে। হ্যাঁ, তোমরা চিনতে পারছো তাহলে যে কোনগুলা উপসুর এবং কোনগুলা হারমোনিক। ঠিক আছে, তো খেয়াল করো 5 হার্জের সরল গুণিতক খুঁজতে হবে আমাদের। দেখো 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি একটা ফ্র্যাকশন আসে, 7কে 5 দিয়ে ভাগ করলে একটা ফ্র্যাকশন আসে, 10কে ভাগ করলে কিন্তু তোমার 2 আসে। ঠিক আছে, তার মানে এটা একটা হারমোনিক। ঠিক আছে, এখন দেখো এটা তোমার অনেক সময় প্রশ্নে আসে যে এটা কততম হারমোনিক। দেখো তুমি 5কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা কত আসছে, 2 না? অর্থাৎ তোমার এটা দ্বিতীয় হারমোনিক। এই টার্মগুলো কিন্তু আমাদের পরীক্ষা অনেক ম্যাথ করার জন্য লাগবে। যখন তোমরা বদ্ধ নল খোলা নলের ম্যাথ গুলা করবা, তখন তোমার এই দ্বিতীয় হারমোনিক কোনটা, তৃতীয় হারমোনিক কোনটা, একটা জিনিস তোমাকে বলে দেই, এই জিনিসটা মাথায় রাখবা যে যত গুণ তততম সমমেল বা হারমোনিক। ঠিক আছে, যে মূল সুরের যত গুণ তততম সমমেল হারমোনিক। দেখো 10 হার্জটা মূল সুরের দ্বিগুণ না, তার মানে দ্বিতীয় হারমোনিক বা দ্বিতীয় সমমেল। এই যে দেখো 15 হার্জ,
এটা তোমার কিন্তু 5 দ্বারা ভাগ করলে 3 গুণ, অর্থাৎ মূল সুরের 3 গুণ, অর্থাৎ এটা তোমার তৃতীয় সমমেল। আর 20 হার্জ যেটা আছে দেখো 5 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ তোমার এটা চতুর্থ সমমেল, তাই না? দেখো এটা এই টার্মগুলো আশা করি তোমরা এখন ক্লিয়ার হইছো। তোমাদের এখানে আর বুঝতে কোনো প্রবলেম নাই। সাফিয়া জান্নাত, ইয়েস বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে যেহেতু পারছো তাহলে আমরা নেক্সটে আগাই। খেয়াল করো যে সুর বিরাম, ঠিক আছে? এখন আমরা দুইটা সুরের কম্পাঙ্কের অনুপাত নিয়ে কিছু টার্ম শিখবো। সেটা হলো যে দেখো সুর বিরাম, যে দুইটা সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুর বিরাম বলা হয়। সুর বিরাম বা অনুপাতটা যদি তোমার পূর্ণ সংখ্যা হয় তাহলে শব্দটা শুনতে শ্রুতি মধুর হয়, ঠিক আছে? খুব মিষ্টি মিষ্টি শব্দ হয়। এখন খেয়াল করো, এইখান থেকে তোমার কিছু টার্ম আছে। একটা আছে তোমার অষ্টক। অষ্টক কি? মনে করো তোমার দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, একটা কম্পাঙ্ক আরেকটার দ্বিগুণ, ঠিক আছে? দুইটা কম্পাঙ্কের অনুপাত 1:2, সেই ক্ষেত্রে সমান এটাকে একটাকে আরেকটার অষ্টক বলা হয়। খেয়াল করো, তোমার মনে করো একটা কম্পাঙ্ক আছে 128 হার্জ, ঠিক আছে? আরেকটা কম্পাঙ্ক আছে 256 হার্জ। এখন যদি তুমি দুইটার অনুপাত বের করো, দেখো 128, সরি, দেখো 128 আর 256, ঠিক আছে? দেখো কাটাকাটি যদি আমি করি এখান থেকে 1/2, অর্থাৎ 1:2, কম্পাঙ্ক গুলার অনুপাত 1:2 আসছে না? অর্থাৎ এই দুইটা হলো একটা আরেকটার অষ্টক, ঠিক আছে? এই অষ্টক জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন আমাদের আরো দুইটা টার্ম শিখতে হবে। সেটা হলো যে ত্রয়ী এবং স্বরসঙ্গতি, ঠিক আছে? দেখো ত্রয়ী কি? তোমার তিনটা কম্পাঙ্ক, ঠিক আছে? তিনটা কম্পাঙ্কের থেকেই তোমার নামটা আসছে ত্রয়ী, এটা মনে রাখবা। ত্রয়ী কি? তিনটা কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয়। এখন এক্সাম্পল আমরা কি নিতে পারি? মনে করো আমরা এক্সাম্পল নিলাম 400 হার্জ, 500 হার্জ এবং 600 হার্জ, তিনটা কম্পাঙ্ক নিলাম। এখন দেখো এদের অনুপাত কি? তুমি যদি খেয়াল করো আমরা কি লিখতে পারি যে 400 × 500 × 600। এখন সবগুলাকে আমি যদি 100 দিয়ে কেটে দিই তাহলে আমাদের থাকবে 4:5:6, ঠিক আছে? তিনটা কম্পাঙ্কের অনুপাত 4:5:6 আসছে কিনা? আসছে, তাই না? তার মানে এই তিনটা হলো আমাদের এখানে ত্রয়ী, এই তিনটা কম্পাঙ্ক, ঠিক আছে? সাফিয়া জান্নাত, ইয়েস বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এই তিনটা হলো আমাদের ত্রয়ী। এখন দেখো স্বরসঙ্গতি কি? তোমার এখানে চারটা কম্পাঙ্ক নিয়ে কাজ করা লাগবে স্বরসঙ্গতির ক্ষেত্রে। স্বরসঙ্গতির ক্ষেত্রে কম্পাঙ্কের অনুপাত গুলা কিরূপ হবে? 4:5:6:8। মনে করো আমি চারটা কম্পাঙ্ক নিলাম, 400, 500, 600 এবং 800, ঠিক আছে? সবগুলাই তো কম্পাঙ্কের একক জানো যে হার্জ, হ্যাঁ? সব কম্পাঙ্কের একক হার্জ। ওকে, দেখো এখন যদি আমি এই কম্পাঙ্কগুলোর অনুপাত বের করতে চাই, খেয়াল করো 400:500:600:800। ওকে, এখান থেকে দেখো আমাদের অনুপাতগুলা কি আসে? প্রতিটাকে যদি আমি 100 দিয়া কাটাকাটি করতে পারি তার মানে আমাদের আসতেছে 4:5:6:8 আসছে। দেখো স্বরসঙ্গতির ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল? 4:5:6:8 হতে হবে কম্পাঙ্ক গুলার অনুপাত। এখানে দেখো 400, 500, 600, 800 ক্ষেত্রে তার মানে কি এই চারটা তোমার স্বরসঙ্গতি, চারটা মিলে স্বরসঙ্গতি গঠন করছে, ঠিক আছে? এতটুকু ছিল আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা কিছু। এখন আমরা ম্যাথমেটিক্যাল টাইপের মধ্যে ঢুকে যাব। এই চ্যাপ্টার থেকে অনেক কিছু পড়ার মতো আছে, এক ক্লাসে তোমার নিয়ে শেষও করা যাবে না। খেয়াল করো এখন আমরা কথা বলবো তীব্রতা লেভেল এবং লেভেলের পরিবর্তন নিয়ে। এই টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লাসটা তোমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, তোমাদের পড়াশোনার গ্রুপে শেয়ার করতে পারো। আর যারা এখন জয়েন হয়েছো তোমরা ক্লাস শেষে প্রথম থেকে দেখে নিও। আর এখন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন থেকে শুরু হবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিও।
সঞ্জীবানী বলছে ওকে। ওকে, দেখো আমরা এখন দেখবো হলো তীব্রতা লেভেল ও লেভেলের পরিবর্তন রিলেটেড যেই আমাদের টার্মগুলো। দেখো আমরা এখান থেকে সূত্রটা দেখবো। দেখো তীব্রতা লেভেলকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তীব্রতা লেভেলের সূত্র কি? 10 log I/I0, ঠিক আছে। আই নট কি? আই নট হলো প্রমাণ তীব্রতা, আর আই হলো তোমার একটা শব্দের তীব্রতা, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। অথবা 10 log P/P0, পি কি? একটা তোমার শব্দের ক্ষমতা, অথবা পি নট যেটা, এটা হলো তোমার প্রমাণ ক্ষমতা, ঠিক আছে। এগুলার দেখো, এগুলো প্রমাণ যেগুলো আছে এগুলার মান কিন্তু তোমার নির্দিষ্ট। প্রমাণ তীব্রতার মান হলো 10⁻⁻12 ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার, সরি, ওয়াট পার মিটার স্কোয়ার। আর যেটা তোমার ক্ষমতা, ক্ষমতার ক্ষেত্রে দেখো প্রমাণ ক্ষমতা হলো 10⁻12 ওয়াট, ঠিক আছে। এটা হলো তোমার তীব্রতার লেভেল। আর তোমার তীব্রতার লেভেলের পরিবর্তন, এটাকে তোমার ডেল্টা বিটা দ্বারা প্রকাশ করা হয়। যে তীব্রতার লেভেলের পরিবর্তনের সূত্রটা কি? দেখো যে 10 log I1/I2, এখানে কিন্তু তোমার দুইটা তীব্রতা দিয়ে দিবে কোশ্চেনে, ঠিক আছে। দুইটা তীব্রতা নিয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই অবশ্যই দ্বিতীয় তীব্রতাটা প্রথম তীব্রতার থেকে বড় হইতে হবে। অথবা তোমাকে দুইটা ক্ষমতা বলে দিল প্রশ্নে, সেক্ষেত্রে তোমার 10 log P2/P1, অবশ্যই দ্বিতীয় ক্ষমতাটা প্রথম ক্ষমতা থেকে বড় হইতে হবে। আই থিঙ্ক সূত্রগুলোর পরিচয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে কয়েকটা ম্যাথ ম্যাথ দেখবো এই টাইপের, ঠিক আছে। দেখো তোমাকে এখানে আমি প্রথম একটা ম্যাথ রাখছি, সেটা হলো যে তোমাকে এখানে বলছে কোন সঙ্গীত অনুষ্ঠানে 1 ওয়াট ক্ষমতার শব্দ তৈরি হলে ওই শব্দের তীব্রতা লেভেল কত, ঠিক আছে। তো তীব্রতা লেভেলের সূত্র আমরা যদি লিখি, যে দেখো তীব্রতা লেভেলের সূত্র আমরা কি লিখছিলাম, যে 10 log, এখানে দেখো যেহেতু তোমার ক্ষমতা দিয়ে করা লাগবে, তাহলে আমরা ক্ষমতা দ্বারা কি সূত্রটা জানতাম, যে P/P0, তাই না। এখন আমরা মানগুলা বসাবো। দেখো 10 log, পি এর মান কত? 1 ওয়াট, তাই না। আর পি নট এর মান আমরা জানি 10⁻⁻12, তাই না। তার মানে কি থাকে, দেখো যে 10 log, এই 10⁻⁻12টা উপরে গেলে 10⁻12 হয়ে যায়। তো আমরা কি জানি, যে লগের মাথায় যেটা আছে এটা সামনে চলে আসে, তাহলে কি থাকে দেখো, এই 12-র সাথে 10 গুণ হলে 120, আর লগ 10⁻1 মানে তোমার এটা 1, ঠিক আছে। তার মানে 120, এই 120 হলো তোমার ডেসিবেল এককে, এবং এই 120 হলো আমাদের অ্যান্সার। এখানে তোমাকে যেটা জানতে চাইছে, যে ওই শব্দের তীব্রতার লেভেল কত, তীব্রতার লেভেল 120 ডেসিবেল। মনে রাখবে এককটা ডেসিবেলে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এখন এই প্রশ্নটা। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। খেয়াল করো, তোমার এখানে দুইটা ক্ষমতা দিয়ে কাজ করা লাগবে, এবং তোমাকে বলছে যে ডেল্টা বিটা অর্থাৎ তীব্রতা লেভেলের পরিবর্তন বের করার জন্য, ঠিক আছে। তীব্রতা লেভেলের পরিবর্তনের সূত্রটা তাহলে আমরা লিখে ফেলি, যে ডেল্টা বিটা ইকুয়াল টু 10 log, যেহেতু তোমার এখানে ক্ষমতার সাথে সম্পর্ক, তার মানে P2/P1, ঠিক আছে। এখন আমরা মানগুলা বসাই। খেয়াল করো যে 10 log P2 এর মান কত আছে, দেখো P2 এর মান ক্ষমতা হলো 120, আর P1 যেটা আছে এটা হলো 30, তাই না। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখান থেকে আমাদের থাকতেছে 10 log, এই 30 দিয়ে 120 কে কাটলে 4 × 30 = 120, 10 log 4। আচ্ছা, এখন আমরা এই লগের মানগুলা কিভাবে বের করবো, দেখো তোমরা যদি আমাদের চ্যানেলটা খেয়াল করো, এখানে আমি পিএস নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাইছিলাম, সেখানে আমি তোমাদের শিখাইছিলাম আমরা কিভাবে লগের মানগুলা নির্ণয় করতে পারি। এখন আমি তোমাদেরকে আরেকবার শিখাই দেবো যে লগের মানগুলা কিভাবে মনে রাখতে পারবা। লগ 1 থেকে 9 পর্যন্ত এই মানগুলা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো কিভাবে টেকনিকের সাহায্যে আমরা মনে রাখতে পারি। খেয়াল করো,
ঠিক আছে, লগ এক, সরি 1 থেকে 7 পর্যন্ত তোমরা মনে রাখলেই হবে। লগ 1 থেকে 7 পর্যন্ত মনে রাখলেই হবে। দেখো এগুলা কিভাবে আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। খেয়াল করো, 1 এবং 2 বাদে, ঠিক আছে, 1 এবং 2 বাদে প্রতিটার সামনে তুমি একটা 0 পয়েন্ট দাও। 0 পয়েন্ট, 0 পয়েন্ট, 0 পয়েন্ট, 0 পয়েন্ট। ওকে, খেয়াল করো, যত লগ, মনে করো লগ 3 আছে, ঠিক আছে, তুমি 3 এর সাথে 2 যোগ করবা। ঠিক আছে, 3 এর সাথে 2 যোগ করলে কত? 5 না? 5। দেখো চার, প্রতিটার সাথে তুমি 2 2 করে যোগ করে যাবা। 4 এর সাথে 2 যোগ করো 6, 5 এর সাথে 2 যোগ করো 7, 6 এর সাথে 2 যোগ করো 8, 7 এর সাথে 2 যোগ করো 9। ঠিক আছে, লগ 3 থেকে 7 এর ভ্যালু এইভাবে তোমরা বের করবা যে 0 পয়েন্ট দিবে একটা সামনে, যত লগ তার সাথে তুমি 2 যোগ করবা। 3 এর সাথে 2 যোগ করলে আসবে তোমার 5, 4 এর সাথে 2 যোগ করলে 6, 5 এর সাথে 2 যোগ করলে 7, এরকম করে লগ 7 পর্যন্ত ভ্যালু তোমরা বের করবা। এখন বাকি থাকলো লগ 1 এবং লগ 2। লগ 1 এর ভ্যালু আমরা সবাই জানি, দুনিয়ার সবাই জানে যে লগ 1 এর ভ্যালু 0। আর লগ 2 এর ভ্যালুটা একটু ব্যতিক্রম, এটা হলো 0.3। দেখো, লগ 2 যদি তোমরা মনে রাখতে পারো, লগ 3 থেকে 7 পর্যন্ত তোমাদের মনে রাখা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। খেয়াল করো, আমাদের এখানে যে টার্মটা লাস্টে আসছিল সেটা হলো আমাদের 10 লগ 4। ঠিক আছে, 10। এখন আমরা লগ 4 এর মান বসাবো। তোমাদেরকে কি বলছিলাম, লগ 4 এর ক্ষেত্রে একটা 0 পয়েন্ট দিব, আর 4 এর সাথে 2 যোগ করলে কত? 6, তাই না? তো এখন আমরা কিন্তু এটা কাটাকাটি করা খুব ইজি হয়ে গেছে। দেখো তোমরা হাতে ক্যালকুলেশন কিভাবে করবা। দেখো, দেখো এই যে দেখো, 0.6 কে তুমি 6/10 লিখতে পারো, 10 10 কাটা, তাহলে তোমার এখানে থাকবে 6 ডেসিবেল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি এই যে এখানে তোমার তীব্রতা লেভেলের পরিবর্তনটা বের করে দিলাম। আফিয়া জান্নাত আছো এখন আমাদের সাথে? ওকে, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হইলে আমি নেক্সটে যাই। খেয়াল করো, তোমার এখানে একটা প্রশ্ন আছে যে কোন শ্রেণীকক্ষের তীব্রতা দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ কোন শ্রেণীকক্ষের তীব্রতা আই, আই ইকুয়াল টু তোমার 10⁻⁻6 ওয়াট মিটার ইনভার্স 2। ঠিক আছে, তোমাকে বিটা বের করা লাগবে। ঠিক আছে, আই নটের ভ্যালু তোমাদের আগেই বলছিলাম যে আই নট ইকুয়াল টু 10⁻⁻12 ওয়াট মিটার ইনভার্স 2। তোমার এখানে বের করা লাগবে তীব্রতা লেভেল। ঠিক আছে, তীব্রতা লেভেল বের করা লাগবে। তীব্রতা লেভেলের সূত্র আমরা জানি 10 লগ আই বাই আই নট। ঠিক আছে, তীব্রতার সাথে সম্পর্ক দেওয়া থাকলে খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের কি আসবে? আই কত আছে দেখো, 10⁻⁻6, 10⁻⁻6, আর আই নট হলো 10⁻⁻12। এখান থেকে যদি আমরা হিসাব করি আমাদের আসবে 10 লগ, দেখো 12টা কিন্তু মাইনাস আছে নিচে, উপরে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে +12 - 6 কত থাকে? +12 থেকে যদি তুমি -6 করো তাহলে তোমার +6 থাকে, তাই না? 10 লগ 6। তাহলে আমরা জানি কি, লগ যদি তোমার এই যে 6 যে মাথায় আছে, এই মাথায় থাকলে সামনে চলে আসবে, তাহলে 10 এর সাথে 6 গুণ করলে হবে তোমার 60, আর লগ 10⁻1 এর ভ্যালু 1। তাহলে দেখো এখানে 60 ডেসিবেল। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা এটা? উর্মি রহমান ক্লিয়ার, সঞ্জীবনী ক্লিয়ার, এমডি জাকির। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার। ওকে, এই টাইপ থেকে আমরা 2টা ম্যাথ দেখবো, তারপরে আমরা আমাদের ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের আরেকটা, সেটা হলো বিট বা বিট বিট রিলেটেড ম্যাথ আমরা কিভাবে করব এটা আমরা একটু পরে আমরা দেখব। আমার লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কাইন্ডলি জানাবে। খেয়াল করো যে এখানে তোমার একটা প্রশ্ন বলছে যে কোন পোল্ট্রি ফার্মের মালিক, ঠিক আছে, তোমরা যারা ফার্মের মুরগি পছন্দ করো তোমাদের জন্য এই প্রশ্ন। কোন পোল্ট্রি ফার্মের মালিক
মুরগির সংখ্যা 400 থেকে বাড়িয়ে 2400 করার সিদ্ধান্ত নিলেন। এখানে তোমার তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে? ওকে, খেয়াল করো। একটা জিনিস তোমার বুঝতে হবে যে তোমার 400টা মুরগির জন্য তোমার তীব্রতা ছিল আই ইকুয়াল টু, অর্থাৎ I1 ইকুয়াল টু 400 I লিখতে পারি আমরা। আর যখন তুমি 2400টা মুরগি করবে তখন কিন্তু তীব্রতা I2 হয়ে যাবে 2400 I। ওকে, তো এখন দেখো আমরা তীব্রতার, এখানে তোমার তীব্রতা লেভেলের পরিবর্তন চাইছে যে ডেল্টা বিটা। ঠিক আছে, দেখো তীব্রতা লেভেলের পরিবর্তন ডেল্টা বিটার সূত্র আমরা কি জানি? তীব্রতা যদি দেওয়া থাকে 10 লগ I2 বাই I1, তাই না? তো দেখো এখানে I2 এর মান আমাদের কত ছিল? 2400 I, আর I1 এর মান ছিল 400 I। তো এখন আমরা মানগুলা বসাবো সিম্পলি। খেয়াল করো, 10 লগ I2 2400 I, আর I1 ছিল 400 I। I কাটা, 0000 কাটা, এবং 4 6 24। তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে 10 লগ 6। এখন বলতে পারো ভাইয়া লগ 6 এর মান কিভাবে বের করব? তোমাদের একটু আগে শিখাইছি তোমরা লগ 6 এর মান কিভাবে বের করবা। দেখো 10 ইন্টু, তোমাদের কি বলছিলাম, লগ 6 আগে আমরা একটা 0 পয়েন্ট দিব, 6 এর সাথে 2 যোগ করো 8, তাই না? তাহলে দেখো এখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেছে যে 10 আর এই পয়েন্ট, এই দশমিকের যেটা, এটা কাটা যাবে, তোমার এখানে থাকবে 8 ডেসিবেল। ঠিক আছে, এটাই হলো তোমার তীব্রতা লেভেলের পরিবর্তন। যদি তোমার কোশ্চেনে 8 না থাকে, তোমার কাছাকাছি কোনো ভ্যালু থাকে, ওইটাই থাকবে। তোমার এখানে ওগুলো নিয়ে টেনশন করা লাগবে না। সাফিয়া জান্নাত মাস থেকে মিস করলাম। আচ্ছা সমস্যা নেই, ক্লাস শেষে তুমি অতটুকু দেখে নিও। এখন থেকে মনোযোগ দাও, একটু পরে আমাদের আরো গুরুত্বপূর্ণ টপিকের ম্যাথ আসবে। এই ম্যাথগুলো বুঝলেই তোমার একটু আগে যেগুলো পড়াইছে এগুলো বুঝবা। খেয়াল করো, এই এই টাইপের মধ্যে আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? যে তোমাকে বলছে যে কোন প্লেনের ইঞ্জিন চালু করার কারণে তীব্রতা লেভেল 30 ডেসিবেল বৃদ্ধি পেলে শব্দের তীব্রতা কত গুণ হয়। ওকে, এতক্ষণ আমরা ম্যাথ করছি একভাবে, এই ম্যাথটা একটু উল্টা প্রসেস, ঠিক আছে? খেয়াল করো, তোমার এখানে বলে দেওয়া আছে যে তীব্রতার লেভেল কতটুকু বৃদ্ধি পাইছে, অর্থাৎ ডেল্টা বিটা ইকুয়াল টু 30 ডেসিবেল, তাই না? ওকে, তোমাকে জিজ্ঞেস করছে যে অর্থাৎ I2 আর I1, অর্থাৎ I2 বাই I1 ইকুয়াল টু হোয়াট, এটা বের করা লাগবে, তাই না? তো এখনো খেয়াল করো, আমরা সূত্রটা লিখি। সূত্রটা যদি আমরা লিখি তাহলে হলো ডেল্টা বিটা ইকুয়াল টু 10 লগ I2 বাই I1, তাই না? তাহলে দেখো আমাদের ডেল্টা বিটার ভ্যালু এখানে কত দেওয়া ছিল? ডেল্টা বিটার ভ্যালু ছিল আমাদের 30 ডেসিবেল, তাই না? তাহলে দেখো আমরা ডেল্টা বিটার ভ্যালু 30 বসাইলাম, 10 লগ, আমাদের I2 আর I1 এর ভ্যালু তো বের করাই লাগবে, এগুলা নিয়ে আমাদের তাহলে কিছু করার দরকার নেই। খেয়াল করো, এখন তুমি এই 10 দিয়ে 30 কে কাটলে এই পাশে থাকবে তোমার 3 ইকুয়াল টু 10 লগ I2 বাই I1। ঠিক আছে, সরি 10 না, তো এই 10 তো আমাদের কাটাকাটি চলে যায়, অর্থাৎ শুধু লগ I2 বাই I1 থাকবে। এখন খেয়াল করো, লগ যদি আমরা উঠাইতে চাই, ঠিক আছে, লগ আমাদের উঠানোর জন্য যদি আমরা এই পাশ থেকে লগ উঠাই দিই, আমাদের এই পাশে একটা 10 টু দি পাওয়ার চলে আসবে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হবে আমাদের I2 বাই I1। খেয়াল করো, আমাদের চাইছিল যে তীব্রতা লেভেলের, মানে তীব্রতা কত গুণ হবে, অর্থাৎ I2 কত গুণ হবে I1 এর। তাহলে দেখো এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাইতেছি যে I2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 I1, অর্থাৎ I2 অর্থাৎ তীব্রতা 1000 গুণ হবে কিসের তুলনায়? I1 এর তুলনায়। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো যে তোমার প্রশ্নটা ছিল একটু উল্টা, যে কোনো প্লেনের ইঞ্জিন চালু করার কারণে তীব্রতা লেভেল 30 ডেসিবেল বৃদ্ধি পাইছে, তাহলে প্রথম তীব্রতা থেকে শেষ তীব্রতাটা কত গুণ হয়েছে। দেখো তীব্রতা কত গুণ হয়েছে, অবশ্যই I2 তীব্রতাটা 10 টু দি পাওয়ার 3 মানে 1000 গুণ হয়েছে I1 এর। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবে। সাফিয়া জান্নাত, হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা সাফিয়া জান্নাত, তুমি একটু লাইভটা রিফ্রেশ করো, তুমি হয়তো অনেক আগের মিনিটে পড়ে আছো, ওই ম্যাথটা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কথা বলবো এই চ্যাপ্টারের অন্যতম হট টপিক বিট বা স্বরকম্প নিয়ে। দেখো তোমাদের বিটের অঙ্ক করতে অনেকেরই প্রবলেম হয় যে তোমরা প্লাস কোনটা মাইনাস কোনটা এটা ধরতে পারো না, ঠিক আছে? তো তোমাদের আজকে আমি এমন ভাবে একটা বিটের ম্যাথ গুলা করা শিখাবো যেন তোমাদের পরবর্তীতে বিট রিলেটেড কোনো ম্যাথে তোমাদের না আটকাইতে হয়। তো তোমরা ক্লাসটা করতেছো মাত্র 3 জন, তোমরা কাইন্ডলি বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। এমডি জাকির বলছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে, খেয়াল করো, এখন আমরা কথা বলবো বিট নিয়ে, ঠিক আছে? বিটের ম্যাথ গুলো আমরা কিভাবে করতে পারি। দেখো আমাদের পরীক্ষায় নর্মালি যে টাইপের বিটের ম্যাথ আছে সেটা হলো আমাদের একটা জানা কম্পাঙ্ক দেওয়া থাকে, ওই আরেকটা তোমার অজানা কম্পাঙ্ক, ঠিক আছে? তো তোমাকে পরীক্ষায় বিভিন্ন ইনফো দিয়ে দিবে অজানা কম্পাঙ্ককে মডিফাই করে, যে তোমার এইটা করলে ওইটা হয়, অর্থাৎ ভর বাড়ালে বিট কমে, ভর কমালে বিট বাড়ে, অথবা ভর বাড়ালে বিট বিট বাড়ে, এরকম টাইপের, ঠিক আছে? এই কেসগুলা, তো সবগুলা কেসের জন্য তুমি যদি আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে যাও, তুমি আর এই ছোট্ট মাথায় কয়টা সূত্র তুমি মনে রাখতে পারবা? তো এমন একটা জিনিস শিখাবো যেটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের কোনো সূত্র মনে রাখা লাগবে না, বিতের ম্যাথগুলো জাস্ট একটা গ্রাফের মতো আঁকবা আর তুমি অঙ্ক করে ফেলবা। খেয়াল করো যে আমরা বিটের ম্যাথগুলো কিভাবে সলভ করবো। দেখো আমরা একটা প্রথমে একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? এই যে মনে করো একটা গ্রাফ, এটা মনে করো আমাদের একটা অ্যাক্সিস, ঠিক আছে? লাইনটা একটু বেঁকা হয়ে গেছে। আচ্ছা খেয়াল করো, তোমার সব সময় কোশ্চেনে যে জানা মানটা থাকবে, ঠিক আছে, এই জানা কম্পাঙ্কটাকে তুমি মাঝখানে রাখবা, ঠিক আছে? এই জানা কম্পাঙ্কটা তুমি মাঝখানে রাখবা, জানাটা। আর অজানা, অজানা তোমার তো দুইটা, হয় তোমার এখানে হবে অথবা এখানে হবে, ঠিক আছে? তুমি তো জানো না, তো অজানাটাকে তুমি দুই পাশেই দিবা। দেওয়ার পরে তুমি টেস্ট করবা যে তোমার কোনটা হবে, বিট বাড়ালে কি হবে। দেখো এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবা, তোমার মনে করো তোমার, এখন আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিয়ে তোমাদেরকে বিটটা ব্যাখ্যা করব। খেয়াল করো একটা প্রশ্ন, যে তোমার এখানে দেখো যে দুটি শীর্ষলাখা এ ও বি একসাথে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়। এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক যদি 256 হার্টজ হয়, এ এর কম্পাঙ্ক কত? এখন আমাদের বুঝতে হবে এখানে জানা কম্পাঙ্ক কোনটা, অজানা কম্পাঙ্ক কোনটা। দেখো আমাদের জানা কম্পাঙ্ক হলো বি এর 256, আর এ হলো আমাদের অজানা, ঠিক আছে? একেই দেখো, একেই কিন্তু মডিফাই করছে, একে খানিকটা মোম লাগায় ওজন বাড়াইছে, কিন্তু এখানে বিট সংখ্যা কমে গেছে। ওকে, তো দেখো এখানে এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে কোনো সূত্র অ্যাপ্লাই ছাড়া কিভাবে আমরা করতে পারি। দেখো আমরা প্রথমে একটা গ্রাফের মতো আঁকি। খেয়াল করো, আমরা বলছিলাম কি জানা কম্পাঙ্কটা সবসময় মাঝখানে রাখবা। তো দেখো জানা কম্পাঙ্কটা আমি এখানে মনে করো যে আমাদের জানা কম্পাঙ্ক এটা বি, ঠিক আছে? এটা মনে করো 256 হার্টজ। তো তোমাকে বলছে কি, দেখো এ ও বি কে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয় তোমার। তাহলে দেখো নতুন যেই মানে এর যে কম্পাঙ্কটা, এটা হয় তোমার হবে 256+5 অথবা 256-5, ঠিক আছে? তো দেখো তুমি মনে করো হয় এটা এখানে হইতে পারে অথবা এটা এখানে হইতে পারে। এটা যদি এখানে হয়, উপরে হওয়া মানে কি গ্রাফের উপরের দিকে, অর্থাৎ মান বৃদ্ধি পাওয়া না। তাহলে দেখো 256 সাথে 5 যোগ করলে আমাদের কত হয়, 261। আর 256 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের আসে 251, ঠিক আছে? এর মান হয় এটা হবে না হয় এটা হবে, এটা আমরা বুঝতেছি, কিন্তু কোনটা হবে এটা আমরা কিভাবে ডিসিশন নিব, এই জিনিসটাই তোমার এখন বোঝা লাগবে। খেয়াল করো যে, খেয়াল করো এখানে তোমাকে বলছে যে এতে তোমার খানিকটা মোম লাগাইছো, ঠিক আছে? খানিকটা মোম লাগাইলে বিট সংখ্যা কমে যায়, মাইন্ড ইট। তোমার এখন দেখো, এখন তোমাদের এই যে এদের মাঝে বিট সংখ্যা আছে 5 এবং
এই দুইটার মাঝেও তোমার বিট সংখ্যা আছে 5, ঠিক আছে? তোমার যে কোনো একটাই হইতে পারে, কিন্তু তুমি তো এখানে ডিসিশন নিতে পারতেছো না। তো দেখো তোমাকে বলছে এতে যদি তুমি মোম লাগাও তাহলে বিট সংখ্যা কমে যায়। এখন মনে করো তুমি এই যে এইটা, ঠিক আছে, এটাতে তুমি একটু মোম লাগাইলা, মোম লাগাইলে তুমি মনে করো এটাতে তুমি একটু মোম লাগাইলা, একটা জিনিস মনে রাখবা, তুমি একটা কিছু খাওয়ার পরে অবশ্যই তোমার ওজন বাইরে যাবে, তাই না? তোমার একটা সুরশলাকা শুধু পড়েছিল, এই সুরের সুরলাকার সাথে তুমি একটু মোম লাগাইলা, অবশ্য সুরশলাকার ওজন বাড়বে। আর একটা ওজন বাড়া মানে কি, তুমি নিচের দিকে পড়তে থাকবা, তাই না? মানুষ যখন ভারী হয়ে যায় তখন নিচের দিকে যায়, বা যে কোনো কিছু যখন ভারী হয় তখন নিচের দিকে যায়। আর তোমার একটা বেলুন তুমি হালকা, তুমি ছাড়া দিলে উপরের দিকে যায়, তাই না? এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা, তাহলেই তোমার এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। খেয়াল করো যে তুমি মনে করো এই যে এইখানে তুমি মোম লাগাইলা, মোম লাগাইলে এটা ভারী হয়েছে না, তার মানে কি এটা নিচের দিকে যাইবে। ভারী হওয়া মানে কি সে নিচের দিকে যাইতে চাইবে। এখন খেয়াল করো, তোমাকে এখানে বলে দিছে যে তোমার মোম লাগাইলে বিট সংখ্যা কমে যায়, মাইন্ড ইট, বিট সংখ্যা কমে যায়, কিন্তু আগে ছিল তোমার 5 বিট সংখ্যা, এখন সে যদি নিচের দিকে যায়, মনে করো এরকম কোন একটা পয়েন্টে আসলো, এরকম একটা পয়েন্টে আসলো, কিন্তু এখন এখানে কি তোমার বিট সংখ্যা 5-এর থেকে বাইরে গেল না? তোমার কি শর্তটা মিলতেছে? মিলতেছে না কিন্তু। তাহলে কি আমাদের এইটা ভ্যালিড না। এখন আমরা উপরেরটা দিয়ে টেস্ট করি। খেয়াল করো, উপরেরটায় তুমি মোম লাগাইলা, ঠিক আছে, উপরেরটায় তুমি যদি মোম লাগাও, ঠিক আছে, উপরেরটা মোম লাগানোর ফলে মনে করে এমন একটা সিচুয়েশন আসলো, এই যে মনে করে এখানে নাইমা আসলো, তুমি তো জানো যে মোম লাগান মানে কি ভারী হওয়া, ভারী হওয়া মানে সে নিচের দিকে আসবে। তখন তোমার বিট সংখ্যা কতটুকু হবে, এটা দেখো, এটা হলো তোমার জানা কম্পাঙ্ক, তাহলে দেখো বিট সংখ্যাটা হয়েছে তোমার এখন এতটুক। তাহলে খেয়াল করো, আগে ছিল এতটুক, এখন কইমা হলো এতটুক, বিট সংখ্যা কমছে না? তোমার কিন্তু কোশ্চেনের শর্তের সাথে মিলে গেছে যে এখানে বিট সংখ্যা কমে যায়, রাইট? বিট সংখ্যা কমে যায়, তার মানে 261 হার্জ ইজ দ্য ভ্যালিড অ্যান্সার। ওকে, এই 251 হার্জ হবে না, কারণ 251 হার্জ দিয়ে তুমি যদি মোম লাগাও তাহলে তোমার বিট সংখ্যা বেড়ে যায়, আর 261 হার্জে মোম লাগালে তোমার বিট সংখ্যা কমে যায়। আর তোমার কোশ্চেনে, তোমার ডাটায় বলছিল যে তোমার ওজন মানে মোম লাগাইলে বিট সংখ্যা কমে, তাহলে 261 হার্জের সাথে মিলতেছে, এটাই আমাদের ভ্যালিড অ্যান্সার। এই একটা প্রশ্ন যদি তোমরা বুঝে থাকো, বিটের সব ম্যাথ তোমরা করতে পারবে না। এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলিও। আচ্ছা, উর্মি রহমান বলছো ক্লিয়ার। এমডি জাকির ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট ম্যাথে যাই। বিট থেকে আমি আর তোমাদের দুইটা ম্যাথ দেখাবো, এই দুইটা ম্যাথ তো তোমাদেরকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো, এরপরে আর কোনো ম্যাথ তোমরা আশা করি আটকাবা না। সরি, আর তিনটা ম্যাথ দেখাবো। দেখো, তোমাকে বলছে এ এবং বি দুইটা সুর শলাকা, ঠিক আছে, শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। এখন এ এর বাহুর ভর কিছুটা কমালে বিটের হার বৃদ্ধি পায়, আর বি এর কম্পাঙ্ক যদি 512 হার্জ হয় তাহলে এ এর কম্পাঙ্ক কত? আচ্ছা, আমরা কি করব, আমাদের প্রথম কাজ একটা গ্রাফের মতো এঁকে নিব, আর এই মাঝ বরাবর আমাদের জানা কম্পাঙ্কটা রাখবো। জানা কম্পাঙ্ক কত? জানা কম্পাঙ্ক হলো আমাদের 512 হার্জ, তাই না? 512 হার্জ। তোমরা দেখো, এখন তোমাদের আমি বুঝাইতেছি বলে সময় লাগতেছে, পরীক্ষার হলে কিন্তু এটা তোমার 30 সেকেন্ডও লাগবে না। খেয়াল করো, জাস্ট দাপা দাপ অ্যান্সার করে ফেলবা। আর ভার্সিটি এডমিশনের টাইম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো যে এখানে তোমার বি এর কম্পাঙ্ক, জানা কম্পাঙ্ক 512 হার্জ, ঠিক আছে। তো দেখো তোমাকে বলছে 5টা বিট শোনা যায়, তাহলে দেখো তুমি হয় উপর দিকে তোমার 5টা হবে, তাহলে নিচের দিকে 5টা হবে। উপর দিকে যদি যায় 512-র সাথে তুমি 5 যোগ করো, 517, ঠিক আছে। হয় তোমার এটা হবে 517, অথবা 512 থেকে তুমি যদি 5 বিয়োগ করো তাহলে হবে 507, রাইট? হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা। এখন তোমরা এটা কিভাবে বুঝবা যে কোনটা তোমার এ এর প্রকৃত কম্পাঙ্ক? ঠিক আছে, এখানে তোমার কি কি শর্ত দিছে দেখো, একে কিভাবে মডিফাই করছে। দেখো, এ বাহুর ভর কমাইছে, ঠিক আছে, ভর কমাইছে। তোমাদের আমি আগে বলছিলাম যে ভর বা ওজন যদি তুমি বাড়াও তাহলে ওইটা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, আর যদি ভর কমাও তাহলে কিন্তু এটা উপর দিকে যাওয়ার চেষ্টা করবে।
তাহলে খেয়াল করো, আমরা এখন এটা টেস্ট করব। খেয়াল করো, তুমি মনে করো এই যে এটা ধরো, ঠিক আছে, এইটার তুমি ভর কমাইলা, ভর কমাইলে কি এটা উপর দিকে যাওয়ার চেষ্টা করবে না? তো মনে করো উপরে এমন একটা পজিশনে গেল, ঠিক আছে, এমন একটা পজিশনে গেলে আমাদের বিট সংখ্যা আগে যেটা ছিল এখান থেকে কি এখন বিট সংখ্যা বেড়ে গেল না? বিট সংখ্যা বেড়ে গেল তো, তাই না? কিন্তু খেয়াল করো এখানে ঠিক আছে, দেখো এখানে তোমার বলছে কি কিছু কমাইলে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। তাহলে দেখো এখানে আমরা ভর কমাইলাম, এখানে আমাদের বিট সংখ্যা বেড়ে গেল, কোশ্চেনের যে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে ফেলছে, আমাদের দ্বিতীয়টা আর চেকও করার প্রয়োজন নাই, তাই না? তার মানে আমাদের কি এখানে আমাদের অ্যান্সার হলো 517 হার্জ। আশা করি তোমরা ক্লিয়ার এখন যে কিভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো আমাদের আরেকটা কিন্তু টেস্ট করার প্রয়োজন পড়লো না। তোমরা কখন টেস্ট করবা? যখন তুমি একটা টেস্ট করার পরে যখন দেখতেছে অ্যান্সারটা আসতেছে না, তখন অটোই বুঝবা যে অপরটা হবে। ঠিক আছে, তোমার এটা তোমার টেস্ট করার প্রয়োজন নাই, দুইবার একবার টেস্ট করলেই হবে। দেখো এ বাহুর ভর কমাইছে, ভর কমাইলে আমরা জানি ভর কমাইলে উপরের দিকে উঠবে, তো ভর কমাইছে এটা উপরের দিকে উঠছে, তখন দেখো এদের মধ্যবর্তী বিট কিন্তু বেড়ে গেছে। তোমাদের বোঝার স্বার্থে আমি দ্বিতীয়টা একটু দেখাই। দেখো ভর কমাইলে তুমি মনে করো এই যে 507 ভর কমাইলে এটা তোমার উপরে মনে করো এমন একটা পজিশনে আসলো, তো আগে ছিল তোমার বিট এতটুকু, ঠিক আছে, পরে তোমার বিট কমে এতটুকু হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু তোমার বলছে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়, বিট কিন্তু এখানে কমে গেছে, অর্থাৎ এই কন্ডিশনটা তোমার কোশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে না, অর্থাৎ এইটা তোমার ইনভ্যালিড এবং এটা হলো তোমার ভ্যালিড অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখবো। এগুলো কিন্তু সব আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ, আর এই বইয়ের ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট। সবাই চেষ্টা করবে যে যত সহায়িকা বই পড়ো মেইন বইয়ের ছোট ছোট ম্যাথ গুলা আর এমসিকিউ গুলা চ্যাপ্টারের লাস্টের এগুলা সলভ করার। দেখো তোমাকে বলছে যে দুটা সুর শলাকা এ এবং বি একই সময় শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 6টা বিট উৎপন্ন হয়, কিন্তু এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা হ্রাস পায়। বি এর কম্পাঙ্ক দেওয়া আছে এবং এ এর কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, তাই না? এখন খেয়াল করো আমাদের যেই কাজ, জানা কম্পাঙ্কটাকে মাঝখানে রাখবো। এখন তো তোমরা করতে করতে আশা করি তোমরা অভ্যস্ত হয়ে গেছো, এত বেশি কিছু বলতেছি না। 320 হার্জ আমাদের জানা। এখন আমাদের বিট কয়টা উৎপন্ন করে? 6টা বিট না? তাহলে আমরা উপর দিকে একটা দিব অথবা নিচের দিকে একটা দিব। উপর দিকে দিলে 320 এর সাথে 6 যোগ করলে হয় তোমার 326 হবে এর কম্পাঙ্ক, অথবা তোমার 320 থেকে 6 মাইনাস করলে 314 হবে, রাইট? তো এখন খেয়াল করো আমাদের এদের মাঝে তোমার বিট কিন্তু উপরের দিকে 6টা আছে, নিচের দিকে 6টা। এখন তোমাকে বলছে যে এতে কিছুটা যদি তুমি মোম লাগাও, মোম লাগানো মানে কি ওজন বা ভর বাড়ানো, বিটের সংখ্যা হ্রাস পায়। এখন তুমি খেয়াল করো এটাতে তুমি একটু মোম লাগাইলা, ঠিক আছে, এটাতে তুমি মোম লাগাইলা, মোম লাগাইলে কি হবে? আমরা বলছি কি এটা ভারী হলে নিচের দিকে চলে আসবে। তো দেখো এটা একটু মনে করো নিচের দিকে নামলো, দেখো আগে তোমার বিট ছিল 6টা এই পর্যন্ত, আর এখন দেখো এখন তোমার কিন্তু বিটের সংখ্যা হ্রাস পাইছে। কোশ্চেনের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা দেখো, মোম লাগাইলে বিটের সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ তোমার 326 হার্জ ইজ দ্য অ্যান্সার। এখানে তোমার দ্বিতীয়টা চেকও করা প্রয়োজন নাই, যেহেতু তোমার একটা একটা চেক করে তোমার কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে। এই সোজা জিনিসটা তোমার এখানে কোনো প্লাস মাইনাস করার প্রয়োজন নাই, কিচ্ছু নাই, জাস্ট তোমরা অঙ্ক দেখবা আর অঙ্ক করবা। আচ্ছা, এখন একটু এক্সেপশনাল একটা ম্যাথ দেখাবো, এটা তোমার বিটের লাস্ট ম্যাথ। ওকে, খেয়াল করো যে তোমার এখানে বলছে এ এবং বি কে একত্রে শব্দায়িত করলে 5টা বিট উৎপন্ন হয়, ঠিক আছে, আগের মতোই। বি তে মোম লাগালে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। হোয়াট ইজ দিস? এতক্ষণ আমরা দেখলাম যে বিট সংখ্যা হয় বাড়ে না হয় কমে, এখন বলতেছে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। টেনশনের ব্যাপার, তাই না? আচ্ছা দেখো কিভাবে করবো এটা। দেখো এ এর কম্পাঙ্ক যদি 120 হার্জ হয়, তাহলে বি এর কম্পাঙ্ক কত? খেয়াল করো, এই ম্যাথ করার জন্য আমরা সেম আগের প্রসেসেই একটা গ্রাফের মতো আঁকবো, মাঝখানে আমাদের জানা কম্পাঙ্কটা রাখবো, ঠিক আছে। খেয়াল করো আমাদের জানা কম্পাঙ্ক হলো এ, এর কম্পাঙ্ক আমাদের বলে দিছে 120 হার্জ, তাই না? তাহলে এইটা হলো 120, ঠিক আছে। আর দেখো 5টা বিট উৎপন্ন হয় বলছে, তাহলে তোমার এটা হয় উপরে হবে অথবা নিচে হবে। উপরে হলে কি 125 আর নিচে হলে 115, তাই না? এখন কোনটা হবে? একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছে যে বি তে মোম লাগাইলে
সরি, হ্যাঁ, তোমাকে বলছে মোম লাগাইলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। একটা জিনিস খেয়াল করো, আমাদের এদের মাঝে প্রতিটার ক্ষেত্রেই দেখো মাঝে বিট সংখ্যা 5টা করে, উপরেরটার ক্ষেত্রে 5টা, নিচেরটার ক্ষেত্রে 5টা। এটা হলো আমাদের জানা কম্পাঙ্ক এ। ঠিক আছে, আমার এটাও বি হইতে পারে, এটাও বি হইতে পারে। এখন খেয়াল করো, আমি মনে করো মোম লাগাবো, ঠিক আছে, খেয়াল করো, আমরা এটাতে মনে করো মোম লাগাবো, আমরা দেখো এই ম্যাথটা কিভাবে করি, দেখো এইটাতে আমরা মোম লাগাবো, ঠিক আছে। এইটাতে মোম লাগানো মানে কি, মোম লাগানো মানে তুমি জিনিসটাকে ভারী করতেছো, ভারী করা মানে কি এটা নিচের দিকে ফল করার চেষ্টা করবে। তো মনে করো এরকম একটা পজিশনে আসলো, বা এটা তোমার নিচেই যেতে থাকবে, ঠিক আছে। তো মনে করো এরকম একটা কন্ডিশনে তোমার বিট সংখ্যা বাড়লো, ঠিক আছে, বিট সংখ্যা কিন্তু আজীবন বাড়তেই থাকবে। এখানে বিট সংখ্যা সমান হওয়ার, বা এই যে দেখো তোমাকে বলছে বিট সংখ্যা অপরিবর্তিত, অর্থাৎ বিট সংখ্যা পুনরায় 5টা হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নাই। ওকে, অর্থাৎ এই 115 অপশনটা আমাদের বাদ। এখন 125, ঠিক আছে, তোমরা টেস্ট না করে বলতে পারো আচ্ছা 125 তাহলে আমাদের অ্যান্সার, কিন্তু কেমনে হয় এই জিনিসটা তোমাদের একটু বুঝাই। খেয়াল করো যে তোমার এই 125 সার্জে তুমি মোম লাগাইলা, এটা তোমার ভারী হবে, ভারী হলে নিচের দিকে ফল করবে, তাই না? নিচের দিকে পড়তে 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 এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, তাই না? এক সময় এখানে আসা মানে কি, তোমার বিট সংখ্যা শূন্য হয়ে যাবে, তখন হ্রাস পেতে 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 বিট সংখ্যা, ঠিক আছে। এরপরে এখানে আসার পরে কি হবে, এরপরে দেখো তুমি তো আরো মনে করো মোম লাগাইলা, এরপরে হ্রাস পেতে পেতে এক সময় এটা এখানে আসবে, দেখো এক সময় যখন তোমার এটা এখানে আসবে তখন এদের মাঝখানে কিন্তু বিট সংখ্যা পুনরায় আবার 5টা বিট তৈরি হয়ে যাবে। এতক্ষণ উপরে 5টা ছিল, এখন নিচে আসার পরেও তাদের মাঝে 5টা বিট তৈরি হয়ে যেতেছে, অর্থাৎ বিট সংখ্যাটা অপরিবর্তিত থাকতেছে, আগেও 5টা ছিল, পরেও 5টা হয়ে গেছে, যখন তোমার এই এই যে এই জিনিসটা নাইমা এখানে চলে আসলো। তাহলে কি বুঝতে পারলা যে তোমার 125 হার্জ যেটা, এটাই হলো আমাদের ভ্যালিড অ্যান্সার, ঠিক আছে। বিটের ম্যাথ থেকে এর থেকে বেশি পেঁচানো প্রশ্ন আশা করি পরীক্ষা আসবে না। আচ্ছা, এখন আমরা তরঙ্গ নিয়ে কিছু কথাবার্তা বলবো, যে তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই টাইপের জিনিসগুলা। ওকে, দেখো এই টাইপের জিনিসগুলা বোঝার জন্য আমাদের তরঙ্গের চিত্রটা বুঝতে হবে। দেখো একটা তরঙ্গ, মনে করো এটা আমাদের একটা তরঙ্গের চিত্র, ঠিক আছে। এই চিত্র থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে এই যে আমাদের সবচেয়ে উঁচু যে পয়েন্টটা চূড়া, ঠিক আছে, এটা হলো আমাদের বলা হয় সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। এবং এই যে একদম লোয়ার পয়েন্ট, এটাকে বলা হয় আমাদের নিস্পন্দ বিন্দু। ওকে, আর দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি, এখান থেকে দেখো তোমরা, যে একটা চূড়া, এই মনে করো আমাদের একটা চূড়া থেকে আরেকটা চূড়া, চূড়া না, খেয়াল করো এই একটা চূড়া থেকে আরেকটা চূড়ার যে দূরত্ব, এটাই হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এই টাইপের প্রশ্ন থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা আসে। অথবা একটা নিস্পন্দ থেকে আরেকটা নিস্পন্দ, এই মনে করো একটা নিস্পন্দ, এই আরেকটা নিস্পন্দ, এই যে এতটুকু না, এতটুকুও কিন্তু আমাদের ল্যামডা। তো তোমরা একটা দিয়ে মনে রাখবা যে একটা চূড়া থেকে আরেকটা চূড়ার দূরত্ব, এটা হলো ল্যামডা। আচ্ছা, এটা যদি ল্যামডা হয়, তাহলে দেখো একটা নিস্পন্দ এবং একটা সুস্পন্দের মধ্যবর্তী দূরত্ব কত, এটা যদি আমরা বের করার চেষ্টা করি। দেখো আমি মনে করো চিত্রটা আমি আরেকবার সুন্দর মতো আঁকি, খেয়াল করো যে এই জিনিসটা তোমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো একটা নিস্পন্দ থেকে আরেকটা নিস্পন্দ, এই পুরো জিনিসটা হলো আমাদের ল্যামডা। তাহলে এই মধ্যবর্তী যেটা এতটুক হলো আমাদের ল্যামডা/2, রাইট। আমরা এইটা দেখো এগুলোকে কয়টা ভাগে ভাগ করতে পারি, এখানে মনে করো পুরাটার অর্ধেক যেটা অর্ধ তরঙ্গ, এটা হলো আমাদের ল্যামডা/2, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে যে খেয়াল করো, এই যে দেখো এটা হলো আমাদের ল্যামডা/2, ওকে। আর এই যে এতটুকু, এতটুকুও কিন্তু আমাদের ল্যামডা/2। এখন এই জিনিসটাকে আমরা আরো যদি ভাগ করি, যে এতটুকু কি হবে, যে একটা নিস্পন্দ বিন্দু এবং একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে পার্থক্য, মানে দূরত্ব, এতটুকু কিন্তু আমাদের ল্যামডা/4, ওকে, এবং এতটুকু আমাদের ল্যামডা/4।
আবার এইটাকেও তুমি দুই ভাগে ভাগ করতে পারো, এইটা আসবে তোমার λ/4, এইটা আসবে তোমার λ/4। এই জিনিসগুলো থেকে আমাদের পরবর্তীতে কয়েকটা টাইপের ম্যাথ দেখবো, আশা করি তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, এখানে তোমার একটা জিনিস বলছে যে একটা তরঙ্গ 2 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, রাইট? 2 সেকেন্ডে 50 মিটার দূরত্ব, ফাইন। পরপর দুইটা চূড়ার দূরত্ব যদি 5 মিটার হয়, এফ ইকুয়াল টু কত? আচ্ছা দেখো, আমরা তরঙ্গের সূত্রটা জানি কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? ভি আমাদের তরঙ্গ বেগ, এফ হলো কম্পাঙ্ক, ল্যামডা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে যদি আমি এফ এর মান বের করি, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, রাইট? তাহলে দেখো আমাদের ভি এর মান লাগবে আর ল্যামডার মান লাগবে। এখন দেখো আমাদের প্রশ্নে সরাসরি একটা মানও বলে নাই, তোমাকে বলছে যে পরপর দুইটা চূড়ার মধ্যবর্তী দূরত্ব। আমি তোমাদের একটু আগেই তোমাকে বলছিলাম যে দেখো, একটা চূড়া থেকে আরেকটা চূড়ার মধ্যবর্তী দূরত্ব যেটা, এটাই কিন্তু আমাদের ল্যামডা। অর্থাৎ কোশ্চেনে তোমার ল্যামডার মানটা ইনডাইরেক্টলি বলে দিছে যে 5 মিটার, ল্যামডা ইকুয়াল টু 5 মিটার। আর ভি বের করা লাগবে। এখন দেখো ভি ইকুয়ালটা আমরা কি জানি, আমরা তোমাদের ক্লাসের শুরুর দিকে বলছিলাম শব্দ সমবেগে চলে, তাই না? তো ভি ইকুয়াল টু আমরা জানি এস বাই টি। তো দেখো এখানে এস হলো তোমার 50 মিটার দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ড সময়? 2 সেকেন্ড সময়, অর্থাৎ 25 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমি কম্পাঙ্কটা বের করতে চাই, তাহলে দেখো ভি এর মান আছে আমাদের 25, আর ল্যামডার মান ল্যামডার মান আছে আমাদের 5। তাহলে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসে 5 হার্টজ। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার, যে তোমাদের কম্পাঙ্কটা জানতে চাইছিল। আশা করি এটা ক্লিয়ার হইছো। আচ্ছা, এখন দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একটা তরঙ্গের কম্পাঙ্ক তোমার বলে দেওয়া আছে 256 হার্জ, আর তোমাকে বলছে যে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব এত মিটার, তরঙ্গের বেগ কত? রাইট, ওই সূত্রই, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? তো এখানে তোমার এফ এর মানটা সরাসরি বলে দেওয়া আছে, এখন ল্যামডা বের করা লাগবে। ওকে, আমরা এখন দেখো ল্যামডা কিভাবে বের করব। খেয়াল করো, আমরা যদি তরঙ্গের চিত্রটা আঁকি, দেখো এই যে দেখো আমাদের এইটা একটা নিস্পন্দ বিন্দু এবং এইটা একটা নিস্পন্দ বিন্দু, এতটুকু দূরত্ব আমি তোমাদের আগে বলছিলাম λ/2। তাহলে দেখো আমাদের λ/2 এর মান বলে দিছে 0.7 মিটার। তাহলে আমাদের এখান থেকে ল্যামডা বের করতে হবে। তো 0.7 কে 2 দ্বারা গুণ করলে 1.4 মিটার, ঠিক আছে? তাহলে এখন আমাদের তরঙ্গ বেগ বের করা খুব সোজা। এফ এর মান বসাও 256 ইন্টু ল্যামডার মান 1.4। এখন যদি আমরা গুণ করি, দেখো আমাদের অ্যান্সার আসবে 358.4 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের তরঙ্গ বেগ। এই টাইপের ছোট ছোট ম্যাথ গুলো আমাদের পরীক্ষায় আসে। ওকে, দেখো আমরা নেক্সটে যাই। এই প্রশ্নটা খেয়াল করো, যে একটা সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট তরঙ্গের স্থির তরঙ্গের কম্পাঙ্ক বলে দিছে 260 হার্জ, ঠিক আছে? তরঙ্গের সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর নিকটতম দূরত্ব 4 মিটার। তরঙ্গ বেগ নির্ণয় করো, রাইট? এখন খেয়াল করো, এখানেও কিন্তু তোমার কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে, তোমার ওই ল্যামডা বের করতেই যত চিন্তা না। তো দেখো আমরা যদি একটা চিত্রটা আঁকি, তোমাকে বলছে যে সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর নিকটতম দূরত্ব, এইটা মনে করো আমাদের একটা নিস্পন্দ বিন্দু এবং এইটা হলো আমাদের সুস্পন্দ বিন্দু। এতটুকু দূরত্ব আমরা জানি কি λ/4, ঠিক আছে? এতটুকু পুরোটা আমাদের ল্যামডা, এতটুকু λ/4, এতটুকু λ/4, এতটুকু λ/4, এতটুকু λ/4, ঠিক আছে? এই পুরো তরঙ্গটাকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এতটুকু λ/4, এতটুকু λ/4, এতটুকু λ/4 এবং এই যে ফাইনালি এতটুকু λ/4। তাহলে দেখো আমাদের একটা λ/4 এর মান বলে দিছে আমাদের 4 মিটার। তাহলে আমাদের ল্যামডা ইকুয়ালটা আসবে 16 মিটার। ওকে, এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হলো তরঙ্গের মাধ্যমের তরঙ্গের বেগ নির্ণয় করো। ওকে, তো দেখো ভি ইকুয়ালটা আমরা জাস্ট এখন মানগুলা ইনপুট করব। তো মান যদি আমরা বসাই, তাহলে দেখো এফ ইকুয়ালটা হলো 260 হার্জ এবং এটা হলো তোমার 16 মিটার ল্যামডার মান। তো দেখো আমাদের কত আসে।
4160 হার্জ, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এখন দেখো কিছু ভার্সিটির প্রশ্ন দেখবো। তোমাকে এখানে বলছে পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব যদি 1 মিটার হয়, আচ্ছা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব 1 মিটার হলে ল্যামডা ইকুয়াল টু হোয়াট? এটা দেখো ঢাবি 19-20 সেশনে আসা প্রশ্ন, একদম সর্বশেষ করোনার আগে যে ঢাবির ভর্তি পরীক্ষা হয়েছিল এইচএসসি 19 ব্যাচের, সেখানেই দেখো এই প্রশ্ন ছিল। কত সহজ প্রশ্ন ঢাবিতে আসে, খেয়াল করো। তোমাকে বলছে যে পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব 1 মিটার, তাই না? তুমি যদি তরঙ্গের চিত্রটা খেয়াল করো যে এই যে তোমার একটা নিস্পন্দ বিন্দু, এই তোমার একটা নিস্পন্দ বিন্দু, এতটুকু কত তোমার λ/2। তাহলে দেখো তোমার λ/2 বলে দিছে 1 মিটার, তাহলে তোমার ল্যামডা ইকুয়াল টু হবে কিন্তু 2 মিটার, তাই না? তোমার ল্যামডাই চাইছে, তো 2 মিটারকে আমরা কি লিখতে পারি? 2 মিটার ইকুয়াল টু 200 সেন্টিমিটার, তাই না? 1 মিটারে 100 সেন্টিমিটার। এই যে দেখো ডি নাম্বার অপশনে ছিল 200 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। আমাদের পরীক্ষা এটা করতে 10 সেকেন্ড সময় লাগবে না। ওকে, খেয়াল করো, এখানে তোমার একটা প্রশ্ন আছে, এটা ঢাবি 13-14 সালে আসা প্রশ্ন, যে সমুদ্রে নোঙর করানো কোনো জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেন ঢেউগুলোর শীর্ষ 16 মিটার দূরে। ঠিক আছে, ঢেউগুলোর শীর্ষ 16 মিটার দূরে, অর্থাৎ তোমাকে আমি আগে বলছিলাম চূড়া থেকে চূড়ার দূরত্ব, অর্থাৎ এই তোমার এখানে ল্যামডার মান ডাইরেক্ট বলে দেওয়া আছে 16 মিটার। তোমাকে বলছে প্রতি 2 সেকেন্ড পর পর একটা ঢেউ আসে, ঢেউগুলোর মানে তরঙ্গ বেগ নির্ণয় করা লাগবে, তাই না? খেয়াল করো, এখানে তোমার যদি আমি সলভ করার চেষ্টা করি, দেখো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে তোমার এফ এর ভ্যালুটা দেওয়া নাই, ল্যামডার ভ্যালুটা সরাসরি বলা আছে। তো এফ এর ভ্যালু বের করার জন্য আমরা একটা সূত্র জানি, যে পর্যায়কাল দেওয়া আছে তোমার এখানে, তো পর্যায়কালের সাথে এফ এর সূত্র হলো এফ ইকুয়াল টু 1/t ইন্টু ল্যামডা। তো দেখো 1/t এর মান এখানে দেখো কত, 2 সেকেন্ড পর পর একটা ঢেউ আসে, অর্থাৎ পর্যায়কালটা তোমার 2 সেকেন্ড, 1/2 ইন্টু ল্যামডার ভ্যালু আছে আমাদের 16 মিটার, তাই না? তাহলে ল্যামডার মান যদি আমি 16 বসাই, তাহলে দেখো এটা কাটাকাটি করলে আসে 8, এবং ভি এর মান হলো তোমার 8 মিটার পার সেকেন্ড। এখানে দেখো 8 মিটার পার সেকেন্ড আছে আমাদের এ নাম্বার অপশনে। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, এটা ঢাবি 13-14 সালে আসা প্রশ্ন ছিল। চলো আমরা তাহলে পরবর্তীতে যাই। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল করো। এই টাইপের অনুপাতিক প্রশ্ন দেখো ঢাবি 17-18 সালে আসা প্রশ্ন, যে তোমার তিনটা সূর্যলাকার কম্পাঙ্ক বলে দিছে 105 হার্জ, 315 হার্জ এবং 525 হার্জ, এদের ল্যামডা এর অনুপাত কত? ওকে দেখো, আমি যদি লিখি যে কম্পাঙ্ক গুলা ছিল 315, সরি 105 ছিল প্রথমে, 105, 315 এবং 525, তিনটা হার্স, ঠিক আছে? তোমাকে বলছে এগুলা হলো তোমার কম্পাঙ্কের অনুপাত, তোমাকে বলছে ল্যামডা এর অনুপাত কত। ওকে, তো আমরা জানি যে এফ ইকুয়াল টু 1/λ, তাই না? জানি তো, তার মানে আমরা যদি লিখতে চাই যে ল্যামডা ইকুয়াল টু 1/f, তাই না? তাহলে λ1 ইজ টু λ2 ইজ টু λ3 কি হবে? 1/f1 ইজ টু 1/f2 ইজ টু 1/f3, রাইট? তো দেখো 1/105 ইজ টু 1/315 ইজ টু 1/525, তাই না? এখন দেখো, খেয়াল করো, তুমি প্রতিটাকে দেখো সবচেয়ে ছোট যেটা আছে এটা দিয়ে তুমি কিন্তু প্রতিটা ভাগ যেতেছে, তাহলে দেখো তুমি যদি এখানে 105 দ্বারা সবগুলাকে গুণ করে দাও, তাহলে কি আসে দেখো, 1:1/3 105 কে তুমি 315 কে 105 দিয়ে কাটলে 3, আর 525 কে 105 দিয়ে কাটলে 5, তাই না? 1/1:1/3:1/5, কিন্তু দেখো আমাদের অপশনে কিন্তু সব আছে পূর্ণ সংখ্যা, রাইট? তো এখন আমাদের গুণ করা লাগবে। খেয়াল করো, আমি যদি পুরাটাকে 15 দিয়ে গুণ করি, 15 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমাদের কি আসে?
একের সাথে তুমি 15 গুণ করো, 15 আসে। উপরে যদি 15 থাকে নিচে 3 থাকে তাহলে দেখো 5, তাই না? আর উপরে 15 নিচে 5 কাটাকাটি করলে তাহলে এখানে থাকবে 3। অর্থাৎ তোমার এখানে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা হয়েছে 15:5:3। এই টাইপের অনুপাতিক প্রবলেম গুলো আমাদের আসে। খেয়াল করো, সি নাম্বার অপশনে ছিল আমাদের 15:5:3। আশা করি তোমরা ক্লিয়ার এখন। ওকে, আমরা আর বেশি বাকি নেই, অল্প কিছু প্রবলেম আছে। দেখো আমাদের এখন দুইটা ট্রিক্স শিখবে, এমন দুইটা ট্রিক্স যে দুইটা অঙ্ক তোমরা পরীক্ষায় চিন্তা করে করতে গেলে তোমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। এগুলা তোমরা 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা। যে তোমার মনে করো যে দুইটা মাধ্যমে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ দুইটা মাধ্যমে গেছে, ঠিক আছে, দুইটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলে দেওয়া আছে। খেয়াল করো, এন কম্পাঙ্ক অর্থাৎ একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ এক্স মাধ্যমে গেছে এবং ওয়াই মাধ্যমে গেছে, ঠিক আছে, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল্টা ল্যামডা। এবং এক্স মাধ্যমের বেগ তোমার জানা আছে এবং ওয়াই মাধ্যমের বেগ তোমাকে বের করতে বলছে। এই ক্ষেত্রে সূত্রটা হলো ভি ওয়াই ইকুয়াল টু ভি এক্স, অর্থাৎ এক্স মাধ্যমের বেগ প্লাস কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এই যে আমি লেখা আছে টাইম সেভিং ট্রিক্স 1, ঠিক আছে। খেয়াল করো এটা আমরা কিভাবে সলভ করব। দেখো এইটা একটা প্রশ্ন আমি নিছি, এটা তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য যে এটা দেখো প্রশ্নটা কত জায়গায় আসছে। ঢাবিতে একবার আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2বার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1বার। তোমার এখানে বলছে যে এই যে দেখা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, ঠিক আছে, 300 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ তরঙ্গের পানি ও বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বাতাসে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ কত, রাইট? তাহলে দেখো মনে করো বাতাসে শব্দের বেগটা vx, ঠিক আছে। তাহলে পানিতে আমি তোমাদেরকে যে সূত্র লেখাইছি সেই সূত্র অনুযায়ী পানিতে vw ইকুয়াল টু কি হবে, বাতাসে শব্দের বেগ, তাই না? বাতাসে শব্দের বেগ হইছে 352, তাই না? প্লাস প্লাস কি করছিলাম আমরা, তরঙ্গ দৈর্ঘ্য সরি হ্যাঁ, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ছিল 4.16 মিটার আর কম্পাঙ্ক ছিল 300, তাহলে 4.16 ইন্টু 300 অর্থাৎ 1248। এখন দেখো দুইটাকে যদি তুমি যোগ করো তোমাদের অ্যান্সার আসবে 1600 মিটার পার সেকেন্ড। দেখো পানিতে শব্দের বেগ আমরা এখানে কি ইজিলি বের করে ফেললাম। এই প্রশ্নটা তোমার অনেক জায়গায় আসছিল, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখে রাখো যে তোমার পানিতে বের করার ক্ষেত্রে বাতাসের শব্দের বেগ প্লাস প্লাস কি করবা, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কম্পাঙ্ক ছিল 300, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16। দুইটাকে গুণ করলে আসে 1248, এর সাথে 352 যোগ করলে 1600 মিটার পার সেকেন্ড। আই থিঙ্ক এটা তোমরা ক্লিয়ার হইছো। ওকে, এখন দেখো আরেকটা ট্রিক্স, এটা তোমার টাইম সেভিং ট্রিক্স 2। ওকে, খেয়াল করো যে এখানে একটা প্রশ্ন আছে যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা জানা কম্পাঙ্ক n1 এবং n2 এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল্টা ল্যামডা হলে মাধ্যমের শব্দের বেগ n1 n2 মানে দুইটাকে গুণ করবা ডিভাইডেড বাই দুইটার পার্থক্য ইনটু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। প্রশ্ন দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে বলে দিই যে তোমার মনে করো যে দুইটা শূন্যরেখা বা দুইটা কম্পাঙ্ক জানা আছে, দুইটা শব্দের, একটা n1 একটা n2, এবং এদের মাঝখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা তোমার জানা আছে। তাহলে তোমার যেই মাধ্যমে এই মাধ্যমের শব্দের বেগ বের করবা। খেয়াল করো একটা প্রশ্ন, এটা ডিউ 15-16 সালে আসছিল। ওকে, এই ম্যাথটা আজকের আমাদের লাস্ট ম্যাথ। পরবর্তী টপিকগুলো, পরবর্তী টাইপগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। খেয়াল করো কোন মাধ্যমে 400 হার্জ এবং 600 হার্জ কম্পাঙ্কের দুইটা শব্দ আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে 1 মিটার, ঠিক আছে। ওই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। দেখো এই টাইপটা কিন্তু আমাদের ওই যে তোমাকে বলছিলাম যে দুইটা কম্পাঙ্ক আমার জানা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য জানা আছে, মাধ্যমের শব্দের বেগ কিভাবে নির্ণয় করবা। খেয়াল করো মাধ্যমের শব্দের বেগ নির্ণয়ের জন্য তোমাকে আমি বলছিলাম যে দুইটা কম্পাঙ্ক অর্থাৎ f1 is to f2 ডিভাইডেড বাই f1 ডিফারেন্স, এটা হলো ডিফারেন্স সাইন f2, অর্থাৎ দুইটা কম্পাঙ্কের পার্থক্য ইনটু ডেল্টা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, ঠিক আছে। খেয়াল করো দুইটা তরঙ্গ কম্পাঙ্ক 400 আর 600, তাই না? তাহলে দেখো আমরা 600 ইনটু 400 প্রথমে গুণ করব, পরে ডিফারেন্স বের করব। ডিফারেন্স বের করার জন্য অবশ্যই আমাদের বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। তো 600 থেকে 400 যদি আমি মাইনাস করি
তাহলে আমাদের এখানে থাকবে 200। আর আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে বলে দিছে 1 মিটার, তাই না? তো এটা হলো 1। তো খেয়াল করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে এখানে আসে আমাদের 2। ঠিক আছে, তাহলে আমাদের আসে এই যে 1200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এইটাকে আমরা লিখতে পারি 1.2 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, তাই না? দশমিকের আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে দেখো এখন আমরা একটা অপশনে ফিরে যাই। দেখো আমাদের দুই অপশনে কি কি ছিল, 1.2 ইন্টু 10 স্কোয়ার, এটা কি হবে না? এই যে দেখো, এখানে ছিল আমাদের 1.2 10 কিউব মিটার পার সেকেন্ড, এটা আমাদের মিটার মিটার পার সেকেন্ড। দেখো এই বি নাম্বার অপশনটাই ছিল আমাদের 1.2 ইন্টু 10 কিউব। দেখো এই ম্যাথ যদি তোমরা অরিজিনাল সূত্রে ফালাই করতে যাও তোমাদের অনেক টাইম কিল করবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো এই সূত্রটা মনে রাখবা। আচ্ছা, আমি আজকে আরো অনেকগুলা প্রশ্ন রাখছিলাম, কিন্তু এগুলো আজকে আসলে সলভ করার মতো আমাদের এনার্জি নেই, তোমরা ওদের হয়তো এনার্জি নেই। আমরা নেক্সট ক্লাসে তরঙ্গ চ্যাপ্টারের বাকি টাইপ গুলা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত ছিল ধন্যবাদ তোমাদের সবাইকে। আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।